বন্ধুগণ, প্রিয় বিদ্যার্থী মণ্ডলী, আমি আপনাদেরকে এখন হাইকু কবিতা উপহার দিতে চাইছি। আমি তো কবি নই, হাইকুর কবি নই। আমি লেখালেখি করি, সাহিত্যিক, সেটা ঠিক আছে, কিন্তু আমি হাইকু বিশেষজ্ঞ নই বা হাইকু কবি নই। কিন্তু হাইকুর পাঠক গবেষক হিসাবে যতটুকু বুঝেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের হাইকু কেন্দ্রিক প্রশ্নের উত্তর লিখতে যথেষ্ট কাজে লাগবে। হাইকাই নামে ষোড়শ শতকে একটি দীর্ঘ কাব্যিক আঙ্গিক ছিল জাপানে। এইবার সেই আঙ্গিকটা জাপানিদের কর্মব্যস্ততাময় জীবনের মাঝখানে বড্ড অকেজো হয়ে পড়েছিল। তাই ব্যস্ততম জীবনের মাঝখানে দরকার ছিল ক্ষুদ্রতম কবিতার মাধ্যমে সাহিত্যের রস আস্বাদন করা। তো জাপানিরা তো আর বাঙালির মতো অবসর বিনোদনকারী জাতি নয়, তারা কর্মমুখর জাতি। তারা তাই তৈরি করে ফেললেন হাইকু নামে একটি 3 লাইনের কবিতা। এই 3 লাইনের কবিতা তো মাসাওয়াকা শিকি 19 শতকে সেটাকে রিডিজাইন্ড করলেন। তখন 19 শতকে মেইজি জাপান বিশ্বের সামনে মাথা তুলবার সংগ্রাম করছে। তাদের মিকাডো সর্বস্ব পণ করে লেগেছেন ইউরোপ আমেরিকার মতো তাদের দেশকে উন্নত করবার জন্যে। বলা বাহুল্য, তাদের সেখানে কবিতা তৈরি হয়ে গেল 3 লাইনের কবিতা হাইকু। সেই হাইকু কবিতায় যেমন ম্যাজিক তারা দেখাতে পারলেন, তেমনি তারা রাশিয়াকে যুদ্ধে হারিয়ে দিলেন অল্প দিনের মধ্যেই, 20 শতকের শুরুতেই, দিয়ে বিশ্বের অন্যতম প্রতাপশালী জাতিরূপে আত্মপ্রকাশ করেছিল। তাদের যেমন জ্ঞান বিজ্ঞান দ্রুতগামী হলো, তেমন কবিতাও দ্রুতগামী হলো। কোথাও তারা সময় বেশি নষ্ট করতে রাজি ছিল না। হাইকু স্বল্প সময়ের কবিতা। হাইকু সামান্য কয়েকটি লাইন দিয়েই সাহিত্যকে অনুভব করার কবিতা। তো মাতসুও বাসো নামে একজন হাইকু শিল্পী কবি, তার 3টি লাইন আপনাদের সামনে তুলে ধরছি হাইকুকে বোঝানোর জন্যে। আন্ডার চেরি ট্রিজ স্যুপ দ্য স্যালাড ফিশ অ্যান্ড অল সিজনড উইথ পেটালস। কি সুন্দর কথা! আন্ডার চেরি ট্রিজ স্যুপ দ্য স্যালাড ফিশ অ্যান্ড অল সিজনড উইথ পেটালস। রবীন্দ্রনাথ একটি লিখলেন হাইকু। ফুলগুলি যেন কথা, পাতাগুলি যেন চারিদিকে তার পঞ্জিত নীরবতা। রবীন্দ্রনাথের এই কবিতা হাইকুকে সমাপ্তি দান করলো, হাইকু আলোচনায় সমাপ্তি টানল।